এসএলএসটির আর 4 সপ্তাহ বাকি। এটা আতঙ্কের সময় নয়, বরং এটা সিস্টেমেটিক স্ট্রাইক করার সময়। তুমি যে বিষয়ে এসএলএসটি দিচ্ছ সেই বিষয়টা তোমার অস্ত্র, এবং 60 নম্বরের এমসিকিউটা তোমাকে পরখ করার পরাকাষ্ঠা। যেহেতু নেগেটিভ মার্কিং নেই, তাই প্রতিটা প্রশ্নই আসলে তোমার কাছে একটা সুযোগের মতো। এই 4 সপ্তাহ তোমার সঠিক উত্তর শনাক্তকরণ, কনসলিডেশন আর কনফিডেন্স গড়ার সময়। মনে রাখবে, এই 4টে সপ্তাহে তুমি কিন্তু নতুন কোনো জিনিস শেখার মতো জায়গায় নেই, তাই এটা নতুন জিনিস শেখার সময় নয়। এখন দরকার একদম নির্দয়ভাবে প্রাধান্য দেওয়া কোন জিনিসগুলো আগে রিভিশন করবে, কোনগুলো পুরোপুরি বাদ রাখবে, কোনগুলো শেষ মুহূর্তে ঝালিয়ে নেবে তার উপর। প্রতিদিনের টার্গেট ছোট রাখো এবং মিটেবল রাখো, আর পরিমাপ করো যেন প্রতিদিন ছোট ছোট এই যে পেরে যাওয়ার আনন্দটা, সেটা তোমার আত্মবিশ্বাসটাকে বাড়িয়ে দেয়। সকালে কনসেপ্ট রিভিশন, দুপুরে প্রশ্ন প্র্যাকটিস, সন্ধ্যায় ভুল বিশ্লেষণ, রাতে দ্রুত নোটসের রিভিউ। এমন রুটিনে নিজেকে বেঁধে ফেলো যাতে করে তুমি এই পেরে যাওয়ার পথটা আরো পোক্তভাবে বেড়ে যাও। মনে রেখো, গতি প্লাস নির্ভুলতা সমান হলো ফলাফল। গতি না থাকলে সহজ প্রশ্নও শেষ হবে না, নির্ভুলতা না থাকলে নম্বর উঠে আসবে না। তাই আজ থেকে শুরু করো সঠিক প্ল্যান, সঠিক প্র্যাকটিস আর সঠিক মেন্টাল সেটিং নিয়ে। এই ভিডিওতে সহপাঠীর পক্ষ থেকে 4 সপ্তাহে কিভাবে সবচেয়ে বেশি নম্বর তোমরা তুলে আনতে পারবে তার রোডম্যাপ নিয়ে আলোচনা থাকছে। তাই চলো সময় নষ্ট না করে আমরা শুরু করি। আমরা আজকে 10টা ফোকাস পয়েন্টের উপর আলোচনা করব, যাতে করে তোমার এই শেষ বেলার প্রস্তুতি তোমরা গুছিয়ে নিতে পারো। প্রথম পয়েন্ট, রিভার্স টাইম টেবিল বানাও। রিভার্স টাইম টেবিলটা কি? 28 দিনের ব্লকিং, 4 সপ্তাহ সমান 28 দিন। প্রথম 10-12 দিন মূল কনসেপ্ট রিভিশন করো এবং দুর্বল অধ্যায়গুলো শক্ত করো, পোক্ত করো, বুঝে নাও। পরের 10 দিন টাইমড মক টেস্ট দাও আর টপিক ওয়াইজ প্র্যাকটিস করো, এবং শেষ 6 থেকে 8 দিন কনসলিডেশন ও দ্রুত নোট রিভিউ করো। প্রতিদিনের টার্গেটটা তুমি আগের দিনে লিখে রাখো, যাতে করে পরের দিন থেকে তোমাকে ভেবে রুটিন বানিয়ে না পড়াশোনা শুরু করতে হয়। সকালে কনসেপ্ট পড়ো, দুপুরে 30 মিনিট থেকে 40 মিনিট একটা মিনিমাম লেভেলের মক টেস্ট দাও, প্রশ্ন অভ্যাস যেটাকে আমরা বলছি করো। বিকেলে ভুলগুলো বিশ্লেষণ করো, আর রাতে 20-30 মিনিট দ্রুত রিভিউ দিয়ে নাও। এবং এই রিভিউটা দুদিকেরই নেবে, শুধু পড়াটার রিভিউ করো না, রিভিউ করো তোমার মক টেস্ট গুলোরও। দ্বিতীয় যে পয়েন্টটা, সেটা হচ্ছে হাই ইল্ড টপিক চিহ্নিত করা। এটাতে তুমি 80-20 যে মেথডটা আছে সেটা ফলো করতে পারো। দেখো, হাই ইল্ড টপিক কোনটা? হাই ইল্ড টপিক বলতে যে টপিক গুলো তোমার পরীক্ষাতে সব থেকে বেশি নম্বরের বন্টন করে, সব থেকে বেশি নম্বর যেখান থেকে যে টপিক গুলো থেকে তুলে আনা সম্ভব, সেগুলোকে হাই ইল্ড টপিক বলে। তো এই হাই ইল্ড টপিক থেকে তোমার সাবজেক্টে কোন অধ্যায়গুলো সব থেকে বেশি প্রশ্ন আসে সেগুলোকে আগে ধরো। পুরনো প্রশ্নপত্র বা সিলেবাস দেখে 20% টপিক যা 80% নম্বর এনে দেয়। আবার বলছি, সাবজেক্টের মধ্যে এরকম 20% টপিক থাকে যেটা 80% নম্বর কিন্তু এনে দেয়। কিছু সাবজেক্টের ক্ষেত্রে কম বেশি কিছু হতে পারে, কিন্তু মোটের উপরে সামান্য সংখ্যক টপিকই আছে যেটা কিন্তু অধিক সংখ্যক নম্বর তোমার এনে দেয়। সেগুলোকে আগে তোমাকে মজবুত করতে হবে, সেগুলোকে পেরে যেতে হবে। যখনই তুমি এই হাই ইল্ড টপিক গুলোকে চিহ্নিত করবে এবং এভাবে পড়বে যে এখান থেকে বেশি সংখ্যক প্রশ্নগুলো আসে, তুমি দেখবে তোমার নিখুঁত হওয়ার সম্ভাবনাটা কিন্তু বেড়ে যাচ্ছে। তৃতীয় যে পয়েন্টটা 4 সপ্তাহে যেটা তোমাকে মনে রাখতে হবে, অ্যাক্টিভ রিকলে আর স্পেসড রিপিটেশন ব্যবহার করে নিজের পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাও। না, অ্যাক্টিভ রিকল কি আর স্পেসড রিপিটেশন কি? শুধু পড়ো না, কিছু ছোট স্নাইপেটস, কিছু পয়েন্ট ছোট ছোট করে লিখে নাও, কাগজে লিখে নাও, মুখে বারবার ধরে বলো। এটা তুমি অ্যাক্টিভলি সেটাকে রিকল করছো বা স্মরণ করছো, সক্রিয়ভাবে স্মরণ করার প্রক্রিয়াটাই তুমি চলে যাচ্ছ, এবং এইটা তোমাকে
খুব শর্ট টার্মে, যেহেতু 4টে সপ্তাহ পরই তোমরা পরীক্ষা দেবে, তোমাদের কিন্তু মনে রাখতে সুবিধে করবে, অনেকটা অনেকটা ব্যাক দেবে, অনেকটা তোমাকে হেল্প করবে, যাতে করে তুমি তোমার এই পড়াটাকে পরীক্ষা পর্যন্ত মনে রাখতে পারো। এবং কোন একটা জিনিস পড়ার পরে 10 মিনিট 15 মিনিট পরে নিজেকে জিজ্ঞেস করা যে আমি যে টপিকটা পড়লাম তার কতটা অংশ আমার মনে আছে। সেটার মেন মেন পয়েন্ট গুলো শুধুমাত্র ছোট ছোট করে একটা রাফ কাগজের মধ্যে লিখে নেওয়া, ফ্ল্যাশ কার্ড ব্যবহার করা, ভুল হলে আহ, বেশি ফ্রিকোয়েন্সিতে বারবার ধরে রিভিউটা করা যে কেন ভুলটা হচ্ছে। এইটা হলো স্পেসড রিপিটেশন, মানে তুমি একটা সময় অন্তর একটা সময় পড়ছো, স্পেসড রিপিটেশন এবং অ্যাক্টিভ রিকল, বারবার স্মরণ করছো। এতে করে তোমার কিন্তু দীর্ঘমেয়াদী স্তরে শেষ 4টে সপ্তাহে মনে থাকবে বেশি। চতুর্থ যে পয়েন্টটা, টাইমড এমসিকিউ সেশন করো পরীক্ষার মতো পরিবেশে। মানে 60টা প্রশ্ন যদি তোমার পরীক্ষায় আসে, সেই 60টা প্রশ্নকে পরীক্ষার জন্য বরাদ্দ সময়ের জন্য অপেক্ষা করো না, তুমি চেষ্টা করো তোমার নিজের একটা যেন টাইম লাইন থাকে, তার মধ্যে তুমি নিখুঁতভাবে উত্তরটা শেষ করবে। সেটা 1 ঘন্টা হতে পারে, সেটা 50 মিনিট হতে পারে, সেটা তুমি যতটা ভালো মনে করবে তোমার পক্ষে সেটা তুমি করো। এখানে একটা কথা বলে দিই, কিছু বিষয় আছে যেটাতে সময় লাগে, যেমন অঙ্কটা কষতে সময় লাগবে, তাতে এরকম করে সময় দিলে হবে না, তার স্ট্র্যাটেজি আলাদা, আমরা বিগত ভিডিওগুলোতেও আলোচনা করেছি। কিন্তু তোমরা যারা কোন একটা লিখিত পত্রের পরীক্ষা দেবে, যেখানে পড়তে হয়, পড়ে মনে রেখে লিখতে হয় উত্তরটা বা সিলেক্ট করতে হয়, তাদের জন্য আমরা বলছি যখনই তুমি এই টাইমড এমসিকিউ সেশন করবে, তুমি যদি এটা মাথার মধ্যে ধরে নাও 45 মিনিট আমি এতগুলো প্রশ্নের উত্তর করবো, 60টা প্রশ্নের উত্তর করবো, 50 মিনিট আমি এতগুলো প্রশ্নের উত্তর করবো, এতে তোমাদের নিখুঁত হবার সম্ভাবনা বাড়বে এবং একই সঙ্গে তুমি কিন্তু অনেক বেটার ওয়েতে পারফর্ম করতে পারবে পরীক্ষাতে। এই সময় নিয়ে প্র্যাকটিস করার অর্থ হলো তোমার স্পিডও বাড়াবে এবং স্পিডের উপর তোমার নিয়ন্ত্রণ থাকবে এবং একই সঙ্গে তোমার নিখুঁত হবার সম্ভাবনা থাকবে। 5 নম্বর পয়েন্ট, পুরনো প্রশ্নপত্র খুঁটিয়ে বিশ্লেষণ করো। ইতিমধ্যেই তোমরা যে মক টেস্ট গুলো দিয়েছো, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলো সলভ করেছো, সেগুলো তোমার পুরনো প্রশ্নপত্রের মধ্যেই পড়ছে। এই পুরনো প্রশ্নপত্রগুলো টপিক ওয়াইজ রেফারেন্স অনুসারে, প্রশ্নের ধরন অনুসারে দেখো যে কোন প্রশ্নগুলো তুমি সেই সময় ভুল করেছো, কোন প্রশ্নগুলো তুমি বারবার ধরে মনে রাখতে পারছো না, তার উত্তরের কাছাকাছি গিয়েও তুমি বারবার ভুল করছো। চেষ্টা করো সেই প্রশ্নগুলোকে বা সেই টপিকগুলোকে আরেকবার দেখতে। এই পুরনো প্রশ্নপত্র খুঁটিয়ে বিশ্লেষণ করলে নিজের সম্পর্কে একটা স্পষ্ট ধারণা তৈরি হয় যে আমার কোন জায়গাটায় ভুল হচ্ছে, আমি কোন জায়গাটায় বেশি ভুল করছি, টপিকের কোন জায়গাটা আছে যেখানে এখনো পরিষ্কার আমার স্বচ্ছ ধারণা তৈরি হয়নি। সেই জায়গাটা তুমি তখন সেই সাব টপিক গুলো বারবার নোটে পড়ে রেডি করে তৈরি করে ফেলো। এতে করে তোমার একটা দখল তোমরা এই জায়গায় পাবে, বারবার মক টেস্ট দেবে, বারবার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলো ঝালাবে। 6 নম্বর যে পয়েন্টটা, একটা মিস্টেক লগ রাখো। এর অর্থটা হলো কোন ধরনের ভুলটা তুমি বারবার করছো পরীক্ষাতে, মক টেস্টে, কোন প্রশ্নগুলো তোমার উত্তর করতে গিয়ে বারবার জ্বালাচ্ছে, তোমাকে মনে রাখতে পারছো না, কেন ভুল করছো আর কিভাবে সেটা ঠিক করবে। এই প্যাটার্নটা তোমার কাছে দিনের আলোর মতো স্পষ্ট হওয়া জরুরি। 4টে সপ্তাহ আছে, তোমরা আরামসে করে ফেলবে, সুতরাং এটা নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই। এটুকু একটা রাখো যে তোমার একটা ভুলের খাতা রাখলে তুমি সেইখান থেকে নিজেকে ঠিক করতে পারবে, একটা সংশোধন করতে পারবে, যে নিজের কোন জায়গাটা তোমার তখনও সংশোধনের প্রয়োজন আছে, তুমি সেখান থেকে দেখে নিতে পারবে। এটা অবশ্যই করবে। সপ্তাহে যেহেতু 4টে সপ্তাহ আছে, সপ্তাহে অন্তত 3বার রিভিশন দেবে নিজের ওই ভুলের খাতাটা থেকে। এতে করে তোমার কিন্তু ভুল কমে আসবে এবং তোমার ভালো একটা নম্বর তুমি নিশ্চিত করতে পারবে। 7ম যে পয়েন্টটা, এক পাতার একটা রিভিশন শিট বানাও। রিভিশন শিটের কাজ কি, কোনো কোনো তত্ত্ব বা কোনো তথ্য যাতে একাধিক ওয়ার্ড বা একাধিক শব্দ জড়িয়ে আছে, যেখান থেকে তোমার প্রশ্ন আসে, সেটা কোনো ফর্মুলা হতে পারে, কোনো সংজ্ঞা হতে পারে, কোনো কবিতার 2-4টে লাইন হতে পারে, যে লাইনগুলো থেকে কিছু শব্দ থেকে তোমার বারবার প্রশ্ন আসতে পারে। এইগুলোকে সব ইম্পর্টেন্ট জিনিস একটা পাতার মধ্যে লিখে ফেলো, এক একটা টপিকের ছোট ছোট করে। এতে করে তোমার একটা হ্যান্ডি নোট থাকবে। এইটা হচ্ছে রিভিশন শিট। এতে তুমি ডিটেলে কিছু লিখছো না, কিন্তু তোমার অনুসারে যেগুলো তুমি বারবার মনে রাখতে পারছো না বা ভুলে যাচ্ছ বা কানেক্ট করতে পারছো না মেন লাইনের সঙ্গে, সেগুলোকে তুমি কিন্তু সহজে মনে রাখতে পারবে এই রিভিশন শিটের মাধ্যমে।
পরীক্ষার আগে একাধিকবার এই রিভিশন শিটের রিভিউ করলে তোমার কিন্তু দ্রুত মনে রাখার বা বেশি দিন মনে রাখার সম্ভাবনা অত্যন্ত বাড়বে। 8 নম্বর পয়েন্ট হলো মেটেরিয়াল কমাও এবং কনসিস্টেন্ট হও। যত বেশি নোট, যত বেশি বইপত্র, যত বেশি রিসোর্সেস থাকবে, তুমি তত বেশি কিন্তু ছড়াবে। এই শেষ সময়ে আর ছড়ানোর কোনো জায়গা তোমার নেই। কনসিস্টেন্ট হতে হবে, মানে তোমাকে বিরতি নিয়ে নিয়ে আজকে 9 ঘন্টা পড়ে দিলাম, পরের দিন আমি 3 ঘন্টা পড়লাম, তারপরের দিন আমার 1 ঘন্টায় মাত্র হয়ে গেল, তারপরের দিন আমি আবার 10 ঘন্টা পড়লাম, এভাবে হবে না। তোমাকে এই 4টে সপ্তাহ তোমাকে কিন্তু নিখুঁত ভাবে তোমার দু একটা বই, স্ট্যান্ডার্ড বই বা দু একটা স্ট্যান্ডার্ড নোট যেগুলোকে তুমি ফলো করছো সেগুলোকে অনুসরণ করে যাও চুপচাপ, এবং তোমার যেটা প্রধান জিনিস, অর্থাৎ তোমাকে যেটা প্রধান ভেতর থেকে পোক্ত করবে, সেই মক টেস্ট গুলোকে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলোকে বারবার ধরে অনুসরণ করো। আর প্রতিদিন যখন পড়তে বসবে সেটা যেন একটা নির্দিষ্ট সময় অনুসারে হয়। এতে করে তুমি দেখবে তোমার যে রিসোর্সটা আছে সেটা সীমিত হচ্ছে, এবং তোমার একটা কনসিস্টেন্সি বা নিয়মানুবর্তিতা তোমার কিন্তু আসবে, একটা অবিরাম লেগে থাকার প্রয়াসটা তুমি থাকবে। এতে করে তোমার কিন্তু কনফিউশন কমবে এবং তুমি দীর্ঘমেয়াদী স্তরে ভালো কিন্তু পারফর্ম করতে পারবে, অনেকটা দিন তুমি লেগে থাকতে পারবে ঠিকঠাক ভাবে। এটা তোমার এই মুহূর্তের প্রয়োজনীয়তা, কিন্তু কোনোভাবে ছড়িয়ে পড়লে চলবে না। নবম যে পয়েন্টটি সেটি হচ্ছে অ্যাটেম্পট অল কৌশল ব্যবহার করো। এটা মন দিয়ে শুনবে কি বলছি। অ্যাটেম্পট অল কৌশল কি? যেহেতু তোমার নেগেটিভ নেই, কোনো প্রশ্নের উত্তর তুমি ভুল করে দিলে তোমার নেগেটিভ হয়ে যাওয়ার যে সম্ভাবনা অন্যান্য পরীক্ষায় থাকে, যেহেতু এই পরীক্ষায় সেটা নেই, তোমাকে একটা অল আউট স্ট্র্যাটেজি নিতে হবে। যাই প্রশ্ন আসুক আমি কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে আসবো, এবং এই চেষ্টাটা তোমাকে কিন্তু এক ধরনের মানসিক জোর দেবে। কেন বলছি? যদি তুমি মনে করো যে তোমার প্র্যাকটিস সেটে বা তোমার মক টেস্টে মোটের উপর 50+ স্কোর আসছে বা 50-এর ধারে পাশে স্কোর আসছে, পরের যে 10টা নম্বর যেটা তোমার হচ্ছে না, 50 থেকে 60-এর দিকে যাওয়ার যে মানে বৈতরণী গুলো, সেটা তুমি যখন পেরোতে পারছো না, সেখানে তুমি এই অ্যাটেম্পট অল স্ট্র্যাটেজিটা গ্রহণ করতে পারো। কিসের মাধ্যমে? যুক্তি দিয়ে, অর্থাৎ রিজনিং কে খাটিয়ে। যত বেশি তুমি যুক্তি দেবে, যুক্তি দিয়ে এক একটা করে অপশনকে এলিমিনেট করতে শুরু করবে, বাদ দিতে শুরু করবে, তুমি দেখবে ওই কপাল ঠুকে উত্তর দেওয়ার চেয়ে, ভবিতব্যবাদী হয়ে উত্তর দেওয়ার চেয়ে তুমি অনেক যুক্তিবাদী হয়ে উত্তর দিচ্ছ, যখন তোমার উত্তরের সম্ভাবনা কিন্তু সঠিক হবার অত্যন্ত বেড়ে যাবে। এবং এইগুলো হচ্ছে তোমার কিছু স্ট্র্যাটেজি যেগুলো তুমি অনুসরণ করতে পারো, যেগুলো তোমাকে অনুসরণ করতে হবেও যদি তোমার নম্বরটা 50 অ্যারাউন্ড ঘোরাফেরা করছে তাহলে। এবং এইখানে তোমার কোনো অপশনও নেই প্রশ্ন ছেড়ে দিয়ে আসার, তাই তোমাকে পুরোপুরি সমস্ত কিছু চেষ্টা করে আসতে হবে, সমস্ত অল অ্যাটেম্পটই করে দিয়ে আসতে হবে। সবশেষে 10 নম্বর পয়েন্ট, যেটা শরীর ও মনকে প্রস্তুত করো। অসংখ্য ছেলে মেয়ে আছে যারা কিন্তু পরীক্ষার আগে থেকে নার্ভাস ব্রেকডাউন হয়ে যায়, তাদের তাদের আহ, মানে একটা ভীষণ রকম ভয় কাজ করে, সংশয় কাজ করে, আহ, মানে এক ধরনের মানে সবশেষে সপ্তাহে একটা ক্র্যামিং না করে কনসলিডেশন করাটা তাদের বড় বেশি জরুরি, সেটা না করে তারা কি করছে, তারা ভয় পেয়ে যাচ্ছে, সংশয়ে থাকছে, বেশি কেউ খাওয়া দাওয়া করে ফেলছে। তুমি চেষ্টা করো প্রতিদিন যেন অন্তত 6 থেকে 7টা ঘন্টা ঘুম হয়, হালকা করে ব্যায়াম করো, জাঙ্ক ফুড একদম এড়িয়ে যাও, এবং পরীক্ষার আগের দিনগুলোতে মনকে শান্ত এবং আত্মবিশ্বাসী রাখো। দেখো, পৃথিবীতে এমন কেউ নেই যার পরীক্ষার আগে চিন্তা উদ্বিগ্নতা আসে না, কিন্তু সব থেকে বড় যে জিনিসটা সেটা হচ্ছে আত্মবিশ্বাসী রাখা, নিজেকে কনফিডেন্ট রাখা। এটা একটা কিন্তু ভীষণ বড় গুরু মন্ত্র। যদি এটা অনুসরণ করতে না পারো তোমাদের কিন্তু ভীষণ রকম অসুবিধা হবে পরবর্তী জীবনে গিয়ে, পরবর্তী পরীক্ষার ক্ষেত্রগুলোতে গিয়ে। কারণ এই পুরো প্রস্তুতির সময়, শেষ 2.5-3 মাস ধরে তোমরা যেভাবে লেগে আছো বা যেভাবে শুরু করছো, পড়াশোনাকে যেভাবে গুটিয়ে আনার চেষ্টা করছো, সেখানে কিন্তু সব থেকে বড় যে জিনিসটা সেটা হচ্ছে পরীক্ষার জন্যই তোমরা প্রস্তুত হচ্ছ। ওই শেষ দিনের 7 তারিখ, 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বরের জন্যই তোমরা প্রস্তুত হচ্ছ। যদি এত কিছু আয়োজন 2.5-3 মাস ধরে করে পরীক্ষার দিনে তোমরা নিজেদের স্নায়বিক কোন রকম গলদের জন্য পরীক্ষাটা ভালো না হয়, নার্ভাস ব্রেকডাউন হয়ে যায়, বা তোমাদের কোনো ক্ষেত্রে ক্ষতি হয়ে যায়, উত্তর মনে না আসে, তখন কিন্তু এই পুরো আয়োজন, পুরো প্রয়াসটা ব্যর্থ হয়ে যাবে। তাই সবার আগে মন এবং শরীরকে
মাথায় রাখবে এটাই তোমার একমাত্র কম্পোনেন্ট যেটা তুমি পরীক্ষার হলে নিয়ে যেতে পারবে। তাই মনে শান্তি রাখো এবং আত্মবিশ্বাসী থাকো। তুমি যা পড়েছো তোমাকে মনে রাখতে হবে তোমার মতো অন্য আরো সমস্ত পরীক্ষার্থী অতটুকুই সময় পেয়েছে। সুতরাং এরকম কোনো ভাবার কারণ নেই যে তোমার পরীক্ষা খারাপ হবে বা তোমার পরীক্ষা খুব একটা ভালো হবে না। তোমাকে মনে রাখতে হবে তুমি যদি সত্যি একদম 2.5-3 মাস ধরে লেগে থাকো বা লেগে আছো, তাহলে তোমার একেবারেই এই সব নিয়ে চিন্তা করার দুশ্চিন্তা করার কোনো স্কোপ বা প্রয়োজনীয়তা নেই। তুমি কিন্তু সুন্দরভাবে পরীক্ষা দিতে পারবে, আত্মবিশ্বাস রাখো। শেষে কয়েকটা কথা একটু বলতে চাইছি। 4টে সপ্তাহ আছে, মনে রাখবে নতুন করে পড়া এই সময় শুরু করবে না, নতুন টপিকে যাবে না। এটা তোমার শেখার জিনিস বা শেখার সময় নয়, বরং শেখা জিনিসগুলোকে বা জানা জিনিসগুলোকেই আরো সানিয়ে নেবার বা আরো ধারালো করার সময়। প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করো যে আজ আমি একটাও ছোট ছোট যে আমার প্রাপ্তিগুলো অর্জনগুলো পেরে যাওয়াগুলো সেগুলো কি করতে পারছি। যদি আমার এই প্রাপ্তি বা অর্জনগুলো আমার ছোট ছোট পড়াগুলো আমি সফলভাবে পেরে যেতে পারি, আমি কিন্তু বৃহত্তর লক্ষ্যের দিকে আসলে এগিয়েই যাচ্ছি। সুতরাং কোনো ভয় পাওয়ার কারণ নেই, কোনো চিন্তা করার কারণ নেই। সামনেই আর কটা দিন পর পরীক্ষা, তোমরা দুর্দান্ত ভাবে পরীক্ষা দাও, সুন্দর হবে পরীক্ষা, এই তোমাদের জন্য প্রার্থনা রইল। সহপাঠী আছে তোমাদের সঙ্গে, পরের ভিডিও নিয়ে আমরা আবার ফিরছি। ততক্ষণ পর্যন্ত লেগে থাকো, জেদে থাকো।